দর্শক স্বাগত জানাচ্ছি বিপিএল ক্রিকেটার নিলাম থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই 5 তারকা হোটেলে, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দ্বাদশ আসরের নিলাম ক্রিকেটারদের নিলাম চলছে। এখন পর্যন্ত এ বি সি ডি 4টা ক্যাটাগরিতে যে নিলাম অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে ব্রেক চলছে। ব্রেকের পর ই এবং এফ আরও দুটো ক্যাটাগরি রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে নাইম শেখ, এবং তার পরবর্তীতে এখন পর্যন্ত যে দাম উঠেছে তাতে তাওহিদ হৃদয়কে দেখেছি 92 লাখ টাকায় বিক্রি হয়েছেন, এবং নাইম শেখ 1,10,00,000। এখন পর্যন্ত চমক যদি বলতে হয় এটা কি। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী রাজিনের কাছে জানতে চাইবো, রাজিন, এর আগেও তো বিপিএল নিলাম কাভার করেছেন, দেখেছেন, এবারের এই যে ব্যাপারটা, মানে আপনার ন্যাশনাল টিমের ক্যাপ প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারা সোল্ড আউট, মানে আনসোল্ড রয়ে গেছেন। লিটন দাস ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তিনি অনুমিত দামটা পাননি, কিন্তু নাইম শেখ 1,10,00,000 টাকা, মানে এখন পর্যন্ত চমক। মানে এটাকে কিভাবে দেখবেন? যেমনটা বলছিলেন, হ্যাঁ, এটা একটু চমকপ্রদ বিষয়। জাতীয় দলের সর্বশেষ যে কয়েকটা সিরিজ খেলেছেন নাইম শেখ, সেখানে অনুমিত পারফর্ম করতে পারেননি। তারপরও তাকে এত বেশি দামে কেনা হলো। সম্ভবত তার ঘরোয়া লিগের পারফরমেন্স অথবা প্রথম বিডিংয়ে তিনি বিক্রি হয়েছেন, সেক্ষেত্রে একটা হুড়োহুড়ি বা প্রসেসটা আরও মানে বোঝার আগেই কেনাকাটা হয়েছে বলে মনে হচ্ছে যে ওই সময়টাতে তার দামটা একটু বেশি উঠে গেছে। যেহেতু ঘরোয়া লিগে তিনি ভালো খেলছেন, সেটারও একটা এফেক্ট হতে পারে। আর যেটা বলছিলেন যে তাওহিদ হৃদয়ও জাতীয় দলে খেলছেন অনেক দিন ধরে, তবে সর্বশেষ কয়েকটা সিরিজে অত ভালো পারফর্ম করতে পারেননি, তারপরও তিনি অনেক দামে বিক্রি হয়েছেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকের যেটা বললেন, সেটা অ্যাকচুয়ালি অনেক বড় আপসেট এখন পর্যন্ত, কারণ তারা জাতীয় দলে লম্বা সময় ধরে খেলেছেন, বিপিএলের সবগুলো আসর খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন, তো শিরোপাও জিতেছেন তারা। তো এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম শিরোপা জেতেননি। মুশফিকুর দুজনই ফাইনাল পর্যন্ত গিয়েছেন, কিন্তু শিরোপা জেতার সৌভাগ্য হয়নি ক্যাপ্টেন হিসেবে। ক্যাপ্টেন হিসেবে কিন্তু শিরোপা জিতছে বরিশালের হয়ে। মানে খেলোয়াড় হিসেবে শিরোপাও জিতেছেন, ক্যাপ্টেন হিসেবে জেতার সুযোগ না হলো। তো বলা যায় যে তাদের বিক্রি না হওয়াটা এখন পর্যন্ত এটা একটা বড় মানে একটা আপসেট বলা যায় এখন পর্যন্ত নিলামে। গতকাল আয়ারল্যান্ডের ম্যাচে সাইফুদ্দিনের পারফরমেন্সের পর সাইফুদ্দিনকে নিয়ে টানা হেচড়া হবে, কারাকারি হবে, এটা একেবারে স্বাভাবিক ছিল। বাট আজকে যেভাবে 2-3টে ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে কারাকারি করলো, এবং শেষ পর্যন্ত আমি যদি দামটা বলি, সাইফুদ্দিন এখন পর্যন্ত মোহাম্মদ সাইফুদ্দিন 68 লাখ টাকায় ঢাকা ক্যাপিটালস তাকে কিনে নিয়েছে। মানে এই দামটাকে কিভাবে দেখছেন? তার সমসাময়িক অন্য ক্রিকেটাররা কেউ আসলে এত ধারে কাছে এত দাম পায়নি। গতকালকে আয়ারল্যান্ডের সাথে যে ইনিংসটা খেলেছিলেন সাইফুদ্দিন, একদম শেষ দিকে যখন 2 ওভারে প্রায় 10-এর কাছাকাছি রান দরকার ছিল, সেই অবস্থা থেকে, ওই প্রেশার সিচুয়েশনে বাংলাদেশ যেখান থেকে বেশিরভাগ ম্যাচই হেরে যায়, সেখান থেকে উনি ম্যাচটা বের করে এনেছেন। আমার মনে হয় ওইটার একটা ইফেক্ট পড়েছে আজকের নিলামে। আর পেস বোলিং অলরাউন্ডারের তো সবসময় একটা ডিমান্ড থাকে, তো ওই জন্য হয়তোবা তার দামটা এত বেশি এসেছে। কালকের ম্যাচটার আগে হলে হয়তোবা এতটা বেশি হতো কিনা আমার একটু সন্দেহ আছে। মাহিদুল আলম অঙ্কন এবং জাকের আলী অনিক দুজনই ন্যাশনাল টিমের এই মুহূর্তের অপরিহার্য সদস্য। মিডল অর্ডার সার্ভ করছেন। মাহিদুল অঙ্কনকে নিয়ে রীতিমতো একটা মানে হার্ডেল হয়ে গেল ক্যাপ্টেন এবং প্রধান নির্বাচকের মধ্যে, যে তাকে দলে নেওয়া হবে কি হবে না। এই দুজন ক্রিকেটার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দল পাননি, এবং শেষ মুহূর্তে তাদেরকে নোয়াখালী বাধ্য হয়েছে কিনতে, এবং সেটাও বেস্ট প্রাইসে। তাদের বেস্ট প্রাইসটাও বেশ কম। মানে এটা কি তাদের জন্য একটু আপসেট বা ব্যাকস্টেপ হয়ে গেল কিনা? না, অ্যাকচুয়ালি যেটা হয়েছিল যে নিলামের নিয়ম অনুযায়ী 2টো প্লেয়ার কিনতে হবে এ আর বি ক্যাটাগরি থেকে। সেখানে নোয়াখালী প্রথম যতগুলো জাকের আলী আর অঙ্কন পর্যন্ত আসার আগ পর্যন্ত তারা কোনো প্লেয়ারই কিনেনি। তো বাকিদের কোটা পূরণ হয়ে যাওয়াতে ওই সময় 2টো প্লেয়ার কিনতেই হতো নোয়াখালীকে। তো সেই হিসেবে তারা কোনো বিডিং ছাড়াই ওই দলে গিয়েছেন। এটা অ্যাকচুয়ালি নোয়াখালীর বলা যায়, নোয়াখালীর একটু অদূরদর্শিতার কারণে ওনারা একটু দাম কম পেয়েছেন হতে পারে আর কি। হয়তো ফ্র্যাঞ্চাইজি হিসেবে নোয়াখালীর তো লাভ হয়েছে। নোয়াখালীর অনেক লাভ হয়েছে। নোয়াখালীর একদিকে দূরদর্শিতাও বলা যেতে পারে, অদূরদর্শিতাও বলা যেতে পারে। থ্যাংক ইউ রাজিন, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি আবার পরবর্তী লাগলে আবার আপনাকে ডাক দিব। দর্শক, যেমন বলছিলাম, এ এবং বি ক্যাটাগরি থেকে আসলে যেভাবে এখন পর্যন্ত বিডিংটা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। আমি যদি বলি যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল থাকলেও শরীফুল ইসলাম ন্যাশনাল টিমের পেসার, তিনি 44 লাখ টাকায় কিন্তু সিটিজি চট্টগ্রাম ওয়ারিয়ার্স তাকে কিনে নিয়েছে। তাহিদ হৃদয় 92 লাখ টাকায় রংপুর রাইডার্সে গিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি, যাকে নিয়ে যেই হার্ডেলটা হয়েছে লিটন দাস এবং গাজী আশরাফ হোসেন
আলিপুর মধ্যে তিনি 56 লাখ টাকায় ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন। 35 লাখ টাকায় পারভেজ হোসেন ইমন সিলেটে আছেন, 65 লাখ টাকায় তানজিম হাসান সাকিব আছেন রাজশাহীতে, 68 লাখ টাকায় সাইফুদ্দিন, তার কথা আমরা বলেছি, এবং সাইদ খালেদ আহমেদ তিনি 47 লাখ টাকায় সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন। 44 লাখ টাকায় রাজশাহীতে আছেন ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল অঙ্কন এবং জাকির আলী অনেকের কথা বলছিলাম, তারা দুজনই আসলে নোয়াখালীতে শেষ পর্যন্ত গিয়েছেন। সিআরডি ক্যাটাগরি নিয়েও কথা বলবো, আমার সঙ্গে আমার আরও এক সহকর্মী আছেন তামিম হোসেন। তামিম, প্রথমবার খুব সম্ভবত বিপিএল এর অকশন কভার করছেন, সি এবং ডি ক্যাটাগরিতে আছেন, আপনি নিজে এক সময় ক্রিকেট খেলেছেন, আপনার অনেক বন্ধু এখানে এবার নিলামে অংশ নিচ্ছে। প্রথমে আপনার দুই বন্ধুকে নিয়ে কথা বলতে চাই, জয় এবং রাকিবুল জুনিয়র, লেফট আর্ম স্পিনার, একজন ওপেনিং ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, সব দিকে খেলতে পারেন। জয় এবং রাকিবুলের এই যে দল পাওয়া, তাদের যে দামটা উঠেছে, অনুমিত কিনা, প্রত্যাশিত কিনা? আপনি যদি দেখেন জয়ের যে দামটা উঠেছে অবশ্যই সেটা প্রত্যাশিত। কেন প্রত্যাশিত বলবো, আপনি যদি দেখেন যে লাস্ট এনসিএল টি20টা হয়েছে, জয় কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। আমরা সবসময় দেখি যে জয়কে একটা নেগেটিভ মেন্টালিটি থাকে আমাদের, যে হয়তোবা সে টেস্ট ক্রিকেটার, এমন একটা বিষয় কিন্তু সবসময় তার মধ্যে সবার মধ্যে একটা থাকে যে জয় হয়তোবা টেস্টের জন্য পারফেক্ট। কিন্তু বিষয়টা হচ্ছে যে তবে জয় যদি আপনি দেখেন সাদা বলে কিন্তু বেশ ভালোই খেলছে, এবং আপনার এনসিএল টি20 বলি, এর আগের টি20র কথা যদি বলি, বা আমরা এর লাস্ট বিপিএলের কথাও যদি বলি, জয় কিন্তু দুর্দান্ত ছিলেন। তো সেই হিসেবে জয়ের যে দামটা উঠেছে 37 লাখ টাকা উঠেছে, জয়ের দামটা কিন্তু পারফেক্ট। আমি মনে করেছিলাম যে আরেকটু হয়তো বা এটা বেড়ে যাবে, কিন্তু ওই যে পর্যন্ত হচ্ছে প্রত্যাশিত ছিল যে রাকিবুল জুনিয়রের দাম তো তার চেয়েও বেশি। হ্যাঁ, রাকিবের দামটা আমরা আরেকটু এক্সপেক্ট করেছিলাম, যে কারণ আপনি যদি দেখেন এই যে লাস্ট রাইজিং স্টার এশিয়া কাপের যে পারফরমেন্স রাকিবের ছিল, আমরা সেমিফাইনালের কথা যদি বলি, মানে একদম লাস্ট ওভারে, ভারতের বিপক্ষে লাস্ট ওভারে রাকিবুলকে বোলিংয়ে দেওয়া হয়েছে। একটা স্পিনারের ক্ষেত্রে সেটা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তারপরও যদি আপনি রাকিবের বোলিং দেখেন, রাকিব কিন্তু একদম দুর্দান্ত বোলিং করেছেন। রাকিবুল আসলে আমরা যদি দেখি যে আসলে রাকিবুল রংপুর রাইডার্সে, এর আগের বারও কিন্তু রাকিবুল রংপুর রাইডার্সের হয়েই খেলেছেন, এবারও রাকিবকে রংপুর রাইডার্স রেখে দিয়েছে। কারণ রংপুর রাইডার্স এর আগেরবার তিনি বরিশালের হয়ে খেলেছেন, এবং আমি যদি ভুল না করে থাকি বরিশালের হয়ে যে সিজনে তিনি খেলেছেন তার আগের সিজনে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, কিন্তু সেই সিজনে বরিশালে তিনি ম্যাচ পাননি, মাত্র একটা বা দুটো ম্যাচ পেয়েছিলেন, বেশ চড়া দামে বিক্রি হয়েছিলেন। এবং রাকিবুলকে পরবর্তীতে আমি মনে আছে, আমি যখন তার সঙ্গে কথা বলেছি, আমি তাকে ক্যাপ্টেন বলে ডাকি, তিনি আন্ডার-19 ক্যাপ্টেন্সি করেছেন, যে ক্যাপ্টেন দাম পেয়েছেন কিন্তু ম্যাচ পাননি, আফসোস ছিল। রাকিবুল খুব আফসোস করে বলেছিলেন যে বিপিএল তিনি ম্যাচ খেলতে পারেননি, ঢাকা প্রিমিয়ার লিগে এরকম একটা পারফরমেন্স করবার পরে তার একটা আক্ষেপ ছিল। এবার কি মনে হয় ম্যাচ পাবেন, আক্ষেপটা ঘুচবে রাকিবুলের? রাকিব যে ধরনের পারফরমেন্স করে যাচ্ছে ধারাবাহিকভাবে, আপনি যদি দেখেন ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা রাইজিং স্টার বা ওভারঅল বাংলাদেশের এ দলের যেই ম্যাচগুলো ছিল সাম্প্রতিক সময়, সবখানে কিন্তু রাকিব পারফর্ম করছেন, এবং এনসিএল টি20 সবশেষ গেল, সেখানেও কিন্তু রাকিব পারফর্মার। তো রাকিবকে না খেলানোর কোনো যুক্তি দেখছি না। ইভেন রাকিব টি20-র জন্য যদি আমরা স্পেশালি বলি, রাকিব টি20-র জন্য পারফেক্ট বোলার দেখেই কিন্তু তাকে ভারতের বিপক্ষে আপনি 20তম ওভারটা আপনি তাকে বোলিংয়ে পাঠিয়েছেন। ওই আস্থাটা ক্যাপ্টেনের ছিল। আকবর আলী আমরা জানি যে খুব ভালো একজন ক্যাপ্টেন, সে কিন্তু ঠিকই রাকিবের উপরই আস্থাটা রেখেছে। তো আপনারা বুঝতে হবে যে আসলে রাকিব টি20 ক্রিকেটের জন্য আসলে নিজে কীভাবে মেলে ধরেছে। এবং ব্যাটিংটার কথা যদি বলি, রাকিবের মধ্যে একটা জিনিস আপনি সবসময় দেখবেন যে ম্যাচের সিচুয়েশন যেমনই থাকুক, রাকিবের মেন্টালিটি থাকে যে এখান থেকে যেমন যত কঠিন সিচুয়েশনই থাকুক, রাকিব চেষ্টা করে যে পারফর্ম করে ম্যাচটা। দুই বন্ধুকে নিয়ে অনেক কথা বললাম, রাইজিং স্টার্সের অন্য ক্রিকেটারদেরকে নিয়েও কিন্তু আজকে রীতিমতো কারাকারি পড়ে গিয়েছিল। হাবিবুর রহমান সোহান, মাহফিজুর রাব্বি, জিসান আলম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মণ্ডল প্রত্যেকে দল পেয়েছেন। আকবর আলী ক্যাপ্টেন, তিনি দল পেয়েছেন। বড় সিনিয়র ক্রিকেটাররা আস্তে আস্তে মাঠ থেকে সরে যাচ্ছেন, জুনিয়ররা তাদের জায়গা নিচ্ছেন, জুনিয়রদেরকে নিয়ে কারাকারি হচ্ছে, এবং তাদেরকে যেভাবে দলগুলো পিক করছে, যে অর্থে পিক করছে, কি মনে হয় মানে বাংলাদেশের ক্রিকেটের নবযাত্রা, নবজাগরণ শুরু হয়ে যাচ্ছে? আপনি যদি দেখেন, এখানে যদি আমরা আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির কথাটা যদি বলি, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কিন্তু কৌশলী, অনেক কৌশলী তারা। আপনি যদি দেখেন যে তারা কিন্তু আসলে অপেক্ষাটাই করছিল ওই জায়গাটার জন্য। আপনার সোহান যে ধরনের পারফর্ম করছে, আপনার দুজন নোয়াখালীও কিন্তু সেম কাজটা করেছে। নোয়াখালীও কিন্তু অপেক্ষা করেছিল, প্রথম দিকে আমরা দেখেছি যে অনেক বিডিং হচ্ছে, কিন্তু নোয়াখালী এবং রাজশাহী দুটো দল কিন্তু অপেক্ষা করেছিল, তারা কৌশলী চিন্তা ভাবনা করেছে এবং তারা সেটাতে সাকসেস হয়েছে। আপনি যদি দেখেন মেহরাব এবং সাকলাইনের কথা যদি আমরা বলি, মেহরাব এবং সাকলাইন কিন্তু লাস্ট রাইজিং স্টার এশিয়া কাপে কিন্তু দুর্দান্ত খেলেছে। আপনি যদি সেমিফাইনালটার কথা বলেন, মেহরাবের যে 48 রান, ওই 48 রানটাই কিন্তু আসলে বাংলাদেশকে ওই ম্যাচটাতে আসলে কয় লাখ টাকা আসলো না 48 লাখে তার আসলে আমরা যদি একটু দেখি যে মেহরাবের
এখানে আপনি মেহরাবের একদম 29 লাখ টাকা উঠেছে রাজশাহী। সাকলাইন পেয়েছেন 44 লাখ টাকা। এর মধ্যে তাহলে সবচেয়ে বেশি পেয়েছেন হাবিবুর রহমান সোহান 50 লাখ। 50 লাখ। হাবিবুর রহমান সবচেয়ে বেশি পেয়েছেন, এটা পাওয়াটাই স্বাভাবিক। হাবিবুর রহমান যে ধরনের পারফর্ম করেছেন এবং টপ অর্ডার, আপনি যদি দেখেন যে সেঞ্চুরিটা করলো, প্রতিপক্ষ হিসেবে আমরা খুব বড় করে না দেখলেও আপনি সেঞ্চুরি করাটা টি-20 ক্রিকেটে অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তারপরে আপনি আমরা হয়তোবা ফাইনালে সোহান ওইভাবে নক করতে পারেনি, তারপরে সোহান কিন্তু ভালো খেলেছেন। এরপরে যদি আমরা গাফফারের কথা বলি, গাফফার কিন্তু খুব বেশি জোরে বলার না, কিন্তু সে কৌশলী বলার এবং টেপ টেনিস বোলার, মানে তিনি নিজেও এখন একটু ইতস্তত বোধ করেন যে তাকে এখন আমরা টেপ টেনিস বোলার বলি, কিন্তু টেপ টেনিস ক্রিকেট থেকে উঠে এসে দুর্দান্ত একটা মৌসুম পার করলেন। আমি যখন সবশেষে সাকলাইনের ইন্টারভিউটা করেছিলাম, সাকলাইন কিন্তু আমাকে আগেই বলেছিলেন যে ভাই মানে টেপ টেনিসের টপিকটা আনবেন না, কিন্তু আসলে ওর ক্রিকেটটাই আসলে টেপ টেনিস ক্রিকেট দিয়ে আমি এটাই তাকে বোঝাচ্ছিলাম যে এটাই আপনার ট্রেডমার্ক, আপনি এখান থেকে উঠেছেন এবং আপনি এখান থেকে নিজেকে প্রমাণ করেছেন এবং নিজেকে যেভাবে সে প্রমাণ করেছে এটা সত্যি কথা বলতে গেলে অসাধারণ। এবং তার সবচেয়ে ভালো দিক যেটা সাকলাইন কিন্তু খুব বেশি আমরা দেখি যে পেস বোলারদের ক্ষেত্রে সবার একটা প্রথমেই যেটা আলোচনায় আসে যে পেস কত, একটা বোলারের গতিটা কত, কিন্তু সাকলাইন ওই জায়গা থেকে ভিন্ন। সাকলাইন টেপ টেনিস ক্রিকেটটা আপনি জানেন যে টেপ টেনিস ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কৌশলী হতে পারে। মানে আরেকবার মনে বিট শুরু হয়ে গেছে, আমরা আসলে বিটের দিকে যাবে। দর্শক আপনারা আমরা কথা বলছিলাম আমার দুই সহকর্মী তামিম এবং তার আগে রাজিনের সঙ্গে, বলছিলাম যে নিলামে এখন পর্যন্ত যেভাবে যা হয়েছে তা আসলে খুব স্বাভাবিক ছন্দেই এগিয়েছে। সিনিয়র ক্রিকেটার যারা আছেন, যারা অনেক দিন ধরে বাংলাদেশকে সাপোর্ট দিয়েছেন, সার্ভ করেছেন, তারা অনেকেই আসলে আস্তে আস্তে ঝরে যাচ্ছেন। তাদের বয়স হয়েছে, টি-20 ক্রিকেটটা ইয়াং গানদের খেলা বলা হয়, অলরাউন্ডারদের খেলা বলা হয়, সেই জায়গাতে তরুণরা জায়গা করে নিয়েছেন। নতুন নতুন যারা আসছেন, বিশেষ করে আন্ডার-19, রিসেন্ট আন্ডার-19, পাস্ট আন্ডার-19, তাদেরকে নিয়ে বেশি কারাকারি হয়েছে। এটাই স্বাভাবিক হবার কথা ছিল। বাংলাদেশ একটা নতুন পথে নতুন ধাপে এগিয়ে যাচ্ছে এবং সিনিয়রদেরকে ছাড়িয়ে, মানে আমরা যে পঞ্চপাণ্ডব জায়গাটাই ছিলাম সেই জায়গাটা থেকে সরে এসে এখন নতুনদের দিকে এগোচ্ছে। এটা আসলে আমাদের জন্য ভালো, আমাদের ক্রিকেটের জন্য ভালো। তবে দুটো জিনিস আমাদের এখন পর্যন্ত খারাপ লেগেছে, দুটো বিড হয়েছে, কিন্তু তারপরেও সাদমান এবং মুমিনুল তারা দুজনের কেউই টিম পাননি। সাদমান এই এনসিএল টি-20 একটি সেঞ্চুরি করেছেন এবং দুর্দান্ত সেঞ্চুরি, আমি যদি ভুল না করে থাকি একটা রেকর্ডের মতো আছে যে তিনি দ্রুততম মধ্যে প্রথম বা দ্বিতীয়র মধ্যেই আছেন। মুমিনুল এমনিতেই টেস্ট ক্রিকেটার তকমা লাগলেও তিনি কিন্তু দুর্দান্ত হিট করতে পারেন এবং পাওয়ার প্লেতে খুব ভালো খেলেন টি-20-তে। হয়তোবা শেষকালে এসে হয়তোবা আলোচনার ভিত্তিতে তারাও দল পাবেন, কিন্তু নিলাম থেকে সিনিয়র ক্রিকেটাররা দল না পাওয়াটা একটু ব্যাকলেশ হয়ে থাকবে হয়তোবা বিপিএলের জন্য, মানুষের ভেতর একটু কথা হয়তোবা থাকবে। তো আমরা এইখান থেকেই শেষ করছি, আবার পরবর্তীতে নিলামের বাকি অংশের পরে হয়তোবা আপনাদের সঙ্গে যোগ দিব সব শেষ আপডেট জানিয়ে দেওয়ার জন্য।